ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি হলাম তোমাদের প্রীতম স্যার। আজকে তোমাদের আমি এবিটিএ টেস্ট পেপারের 247 পৃষ্ঠার জীবনবিজ্ঞান বিষয়ের সলিউশনগুলি দিতে থাকবো। চলো শুরু করা যাক। বিভাগ কয়ের প্রশ্নগুলি দেখে নাও। এখানে তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকে। প্রথম প্রশ্নটা দেখো, বলছে সূর্যশিশি উদ্ভিদের পাতার কোষিকাগুলি পতঙ্গের সংস্পর্শে এলে সঙ্গে সঙ্গে বেঁকে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে তোলে। এটা কি ধরনের চলন? এটা হবে অপশান খ, কেমোন্যাস্টি চলন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো 1.2 কি বলছে, ফল পাকানোর জন্য যে হরমোন স্প্রে করা হয়, যে হরমোন স্প্রে করা হয় সেটা হবে ইথিলিন। আচ্ছা, 1.3 প্রশ্নটা দেখো, পেশি টান ও দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের যে অংশ, এটা হবে লঘু মস্তিষ্ক। কি হবে? লঘু মস্তিষ্ক। আচ্ছা, পরের প্রশ্ন দেখো 1.4 কি বলছে, বলছে যে বার্ধক্য ও ক্যান্সারের সঙ্গে সম্পর্কিত ক্রোমোজোমের অংশটি, এটা হবে টেলোমিয়ার। এটা কি হবে? টেলোমিয়ার। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো কি বলছে, 1.5 কি বলছে, বলছে যে অপংজনির মাধ্যমে কোন ধরনের মৌমাছি সৃষ্টি করে, অপংজনির মাধ্যমে কোন ধরনের মৌমাছি সৃষ্টি করে? এটা হবে পুরুষ মৌমাছি। প্রশ্নটা মনে হয় একটু অসম্পূর্ণ রয়েছে। এটা হবে উত্তর পুরুষ মৌমাছি। 1.6 কোনটির ক্রোমোজোম সংখ্যা 3n? এটা হবে শস্য নিউক্লিয়াস। কি হবে এটা? শস্য নিউক্লিয়াস। আচ্ছা, 1.7 বলছে কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিকের জিনোটাইপ শনাক্ত করতে বলছে। এটা হবে অপশান ক, প্রথম অপশানটাই হবে। আচ্ছা, 1.8 নিচের কোন জোড়াটি সঠিক নয়? সঠিক নয় হবে অপশান ঘ। কোন অপশানটা হবে? অপশান ঘ। কি কোনটা? হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটি, এটা হিমোফিলিয়া। এটা কখনোই নয়, বাদবাকিগুলো হয়ে যাবে। 1.9 দুটি শঙ্করলম্বা মটর গাছের ইতর পরাগযোগে উৎপন্ন 100টি মটরের বীজকে অঙ্কুরোদ্গম ঘটালে কতগুলো শঙ্করলম্বা পাবো? এমনিতেই তো আমরা জানি 50% শঙ্করলম্বা পাবো, তাহলে হয়ে যাবে আমাদের 50টা। আচ্ছা, 1.10 অরিজিন অফ লাইফ পুস্তকটি রচনা কে করেন? এটা হবে ওপারিন। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। আচ্ছা, কি বলছে, বলছে যে 1.11 পাখির ডানা, পতঙ্গের ডানা, বাদুড়ের প্যাটাজিয়াম এবং মানুষের হাত, এগুলোতে বৈসাদৃশ্যটি হলো, বৈসাদৃশ্যটি হবে পতঙ্গের ডানা। সমস্ত সমবৃত্ত মনে আছে? যদি মনে থাকে এটা কেন পতঙ্গের ডানা হলো, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। 1.12 বিদেশ থেকে আসা পার্থেনিয়ামের অংশ বিস্তার দ্রুত ঘটায় এবং ওই অঞ্চলে স্থানীয় দুর্বল প্রজাতির উদ্ভিদকে ধ্বংস করে। ইহা কি প্রকারের সংগ্রাম? ইহা হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম। আচ্ছা, পরের প্রশ্ন দেখো 1.13 সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে যুক্ত? সিউডোমোনাস হচ্ছে ডিনাইট্রিফিকেশন। অপশান ঘ, ডিনাইট্রিফিকেশন। জলে পারদ দূষণের ফলে মানবদেহে যে রোগটি হয় সেটা হবে মিনামাটা। সেটি হবে মিনামাটা, অপশান ক। আচ্ছা, হটস্পট শব্দটি প্রথম ব্যবহার করেন কে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের। হটস্পট শব্দটা কে প্রথম ব্যবহার করেন? তিনি হবে মেয়ার্স। ওকে, চলো বিভাগ ক্ষয়ে যাওয়া যাক। 2.1 দাগটা দেখো, বলছে যে মশে শুক্রাণুচলন সুক্রোজের প্রভাব, ফানের জন্য শুক্রাণুচলন, এটা হবে ম্যালিক অ্যাসিডের প্রভাব। আচ্ছা, তোমাদের এই উত্তরগুলো না আমি তোমাদের এই সাইডে খুব সুন্দর করে সাজিয়ে দেব, তোমরা দেখে নেবে। আচ্ছা দেখো, তারপরের প্রশ্ন কি বলছে, যে ডাবের জলে উপস্থিত হরমোনটার নাম। ডাবের জলে উপস্থিত হরমোনটার নাম হচ্ছে সাইটোকাইনিন। আচ্ছা, 2.3 দেখো কি বলছে, অক্ষিগোলকের লেন্স ও রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটার কাজ কি? তরলটার কাজ হচ্ছে অক্ষিগোলকের অভ্যন্তরীণ চাপ বজায় রাখা এবং রেটিনাকে স্থির রাখা। আচ্ছা, পরের প্রশ্নে দেখো, গাছের মূলের
ক্রোমোজোম সংখ্যা 12 হলে পরাগধানীর কোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে? এটাও 12 হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন বলছে যে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে। এটা হবে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। আচ্ছা, 2.6 মানুষের কোন দশাকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয়? এটা হবে কৈশোর। কৈশোরকাল মানে যেটা টিন এজ বোঝায়, তোমাদের যেটা 13 থেকে শুরু হয় 19 পর্যন্ত, এই টিন এজটাকে বলা হয় ঝড়ঝঞ্ঝার কাল। আচ্ছা, কোন ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত সমান হয়? এটা হবে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে। আচ্ছা, 2.8 দেখো, বড় হাতের এ, ছোট হাতের এ, বড় হাতের বি, ছোট হাতের বি, কতগুলো গ্যামেট উৎপন্ন হবে? দেখো এখানে 4টে রয়েছে, তাহলে উত্তর হবে আমাদের 4টি। আচ্ছা, এখনও যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটিকে, ভিডিওটিকে লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নে কি বলছে? এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিলিয়ে দিতে বলছে। আচ্ছা দেখো, প্রথমে কি বলছে? লাল বর্ণান্ধতা। লাল বর্ণান্ধতা হবে এটা প্রোটোনোপিয়া। কি হবে? প্রোটোনোপিয়া। আচ্ছা, কার্ল ভন ফিস কি হবে? মৌনৃত্যের ভাষা। কি হবে? মৌনৃত্যের ভাষা। আচ্ছা, শ্বাসমূল। শ্বাসমূল কি হবে? শ্বাসমূল হবে অপশান এফ। শ্বাসমূলটা কি হবে? অপশান এফ, লবণাম্ব অভিযোজন। গ্রাফটিং। গ্রাফটিংটা কার সঙ্গে মিলে যাবে? স্টক আর শিয়নের সাথে মিলে যাবে। আচ্ছা, জলাভূমি। জলাভূমিটা কার সাথে মিলবে? জলের পুনর্নবীকরণ, অপশান বি। আচ্ছা, তারপর এসপিএমটা কার সঙ্গে মিলবে? এসপিএমটা হচ্ছে বায়ু দূষণ সম্পর্কিত, তাই বায়ু দূষণের সাথে মিলবে। আচ্ছা, পরের প্রশ্নগুলি দেখো। 1.5 তোমাদেরকে বারবার করে বলছি, তোমাদের উত্তরগুলো আমি এই পারে সাজিয়ে দেব, এই পারে সাজিয়ে দেব, তোমরা সুন্দরভাবে দেখে নেবে। এখানে তো আমি তো আঙুল দিয়ে করছি, তাই লিখতে খুব অসুবিধা। এটা আমি টাইপিং ফরম্যাট করে ভিডিও এডিটিংয়ের সময় ডান দিকে আমি বসিয়ে দেব। আচ্ছা, 2.15 দাগ দেখো। 2.15 দাগ কি বলছে? আমাদের সত্য মিথ্যা নির্দেশ করতে বলছে। 2.15 কি বলছে? ফাইট অফ ফ্লাইট নির্দেশ আসে পিটুইটারি থেকে। না, এটা হবে মিথ্যা, এটা মিথ্যা হবে। পায়রা রেমিঞ্জের সংখ্যা 12টি। না, এটাও হবে না, 12টি নয়। 2.17 কি বলছে? বলছে যে ফানের যৌনক্রমে রেণুধর দশাটি ডিপ্লয়েড। হ্যাঁ, এটা ঠিক আছে। 2.18 কি বলছে? যে রোলার জিভ অটোজোমাল প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। 2.18 এটাও ঠিক। আচ্ছা, 2.19 কি বলছে? 2.19 বলছে মানুষের অ্যাপেন্ডিক্স হলো একটি লুপ্তপ্রায় অঙ্গ। হ্যাঁ, একটা লুপ্তপ্রায় অঙ্গ, কক্সিসও রয়েছে। 2.20 ঝাড়গ্রামে অবস্থিত আড়াবাড়ি জঙ্গলে পিবিআর জন্য বিখ্যাত। না, এটা আড়াবাড়ি, ঝাড়গ্রামের আড়াবাড়ি হবে না। আচ্ছা, এবারে আমরা হচ্ছে শূন্যস্থান পূরণে এসে গিয়েছি। শূন্যস্থান পূরণ 2.21 কি বলছে? বলছে যে 2,4-D হলো একটি ড্যাশ নাশক। এটা কি হবে? আগাছা নাশক। ঠিক আছে। আচ্ছা, 2.22 কি বলছে? ক্রায়ো সংরক্ষণের নমুনা ড্যাশ তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। এটা হবে -196 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। আচ্ছা, 2.23 কি বলছে? কেস্কোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন কে? আবিষ্কার করেন আচার্য জগদীশচন্দ্র বসু, বা জগদীশচন্দ্র বসু লিখলেও হবে। আচ্ছা, ড্যাশ পদ্ধতিতে ইস্ট অঙ্গজজনন সম্পন্ন করে। এটা হবে বাডিং বলতে পারো, বা কর্কোদ্গম বলতে পারো। আচ্ছা, 2.25 কি বলছে? যে ক্রোমোজোমের জিনে অবস্থানকারী নির্দিষ্ট স্থানকে কি বলা হয়? বলা হয় লোকাস। আচ্ছা, ঘোড়ার আদি পুরুষটি হলো ইওহিপ্পাস। কি হবে? ইওহিপ্পাস। আচ্ছা, দেখো, তোমাদের এখানে 2 নম্বরের প্রশ্নগুলোকেও আমি কিন্তু সমস্তটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছি। এই জন্য তো অন্ততপক্ষে ভিডিওটা লাইক তো তোমাদের করতেই হবে। 2 নম্বরের প্রশ্নগুলো তোমাদের আমি 7টার বই থেকে কপি করার চেষ্টা করেছি, এবং আমি এগুলোকে সমস্ত টাইপিং ফরম্যাটেই নিয়ে এসেছি যেন তোমাদের দেখতে খুব সুবিধা হয়। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন কি বলছে? প্রথম প্রশ্ন বলছে যে টপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো কোন কোন বিষয়ের ওপর? উদ্দীপকের ভূমিকার ওপর আর হরমোনের ভূমিকার ওপর। আচ্ছা,
প্রথমে দেখো উদ্দীপকের ভূমিকা। উদ্দীপকের ভূমিকায় প্রথম কি বলছে, যে এটি উদ্দীপকের গতির অভিমুখে বা বিপরীতে ঘটে। আর এটা কি, তীব্রতা দ্বারা প্রভাবিত হয়, কিন্তু চলনের উদ্দীপকের গতিপথের উপর নির্ভর করে না। তারপর কি, হরমোনের ভূমিকা। হরমোনের ভূমিকা কি, এটা অক্সিন হরমোন দ্বারা হচ্ছে প্রভাবিত, আর এটা হচ্ছে কি অক্সিন হরমোন দ্বারা প্রভাবিত নয়। ব্যাস শেষ। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে যে হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বলা হয় কেন? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা দেখে নাও। হাইপোথ্যালামাস হলো স্নায়ুতন্ত্র ও অন্তঃক্ষরা তন্ত্রের মধ্যে সংযোগ স্থাপনকারী প্রধান কেন্দ্র। এটি একদিকে যেমন স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করে, তেমনি অন্যদিকে পিটুইটারি গ্রন্থির হরমোন নিঃসরণকেও নিয়ন্ত্রণ করে। আচ্ছা, ক্ষরণের মাধ্যমে নিয়ন্ত্রণ করে, যেহেতু পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় এবং তার কাজকেও হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে, তাই একে সুপ্রিম কমান্ডার বলবো আমরা। ঠিক আছে। আচ্ছা, এর পরের প্রশ্নটা দেখো। তোমাদের এই রকম টাইপের প্রশ্ন আমি আশা করছি মাধ্যমিকে আসবে, এইরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে। কি বলছে, বলছে যে দরজার ঘণ্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে, সেই স্নায়বিক পথটি শব্দ ছকের মাধ্যমে দেখাতে বলেছে। আচ্ছা, দরজাতে প্রথম শব্দ হলো, তারপর কি গ্রাহক অঙ্গকে কান শুনলো, তারপর সংঘবাহু নিউরন, সেটা কি শ্রবণ স্নায়ু কি করবে, স্নায়ুকেন্দ্র পাঠাবে। স্নায়ুকেন্দ্র কোনটা, মস্তিষ্ক শ্রবণ অংশ ও সুষুম্না কাণ্ড, সেখান থেকে আজ্ঞাবহ নিউরনকে পেশি বা গ্রন্থির দিকে গমনকারী স্নায়ুটা। তারপর কি কারক অঙ্গ, যেমন হাত বা পায়ের পেশি। এবার তুমি কি করবে, দৌড়ে যাবে, শুনতে পাওয়ার পর কি করবে, দৌড়ে যাবে। প্রতিক্রিয়া কি দেবে, তুমি দরজাটাকে খুলে দেবে অ্যাটলিস্ট। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 3.4, কোষচক্রের নিষ্ক্রিয় দশা কোনটি? কোষচক্রের নিষ্ক্রিয় দশা হচ্ছে G0 দশা। ইহা কোথায় দেখা যায়? দেখো, ইহা হচ্ছে স্নায়ুকোষ, ঐচ্ছিক পেশিকোষ, হৃদপেশিকোষ, এখানে দেখা যায়। আচ্ছা, অনুবিস্তারণ বা মাইক্রোপ্রোপাগেশন কাকে বলা হয়? এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি তোমাদের সাতটা পাবলিকেশনের বই থেকে নিয়েছি। তোমরা যে পাবলিকেশনের বই পড়বে তোমরা সেখান থেকেও পড়তে পারো। কি বলছে, যে মাইক্রো কথার অর্থ হলো অতি ক্ষুদ্র। এখানে পৃথকীকৃত কোষ বা কলা ছোট ছোট টুকরোকে বোঝায়। ক্ষুদ্র টুকরোটিকে বা উপাদানটিকে বিশেষ কর্ষণ দ্রবণে বৃদ্ধি করা হয়। কর্ষণ দ্রবণটি পরিপোষক এবং অক্সিন ও সাইটোকাইনিন হরমোন দিয়ে তৈরি করা হয়। এই ধরনের পদ্ধতিকে কলাকর্ষণ বা হচ্ছে মাইক্রোপ্রোপাগেশন বলা হয়। আচ্ছা, পরেরটা দেখো। আচ্ছা, বর্ণান্ধ জিন সি এবং স্বাভাবিক জিন সি প্লাস হলে, স্বাভাবিক মহিলার সাথে বর্ণান্ধ পুরুষের বিবাহ হলে তাদের সন্তানগুলি প্রকৃতি কী রূপ হবে? আমি এখানে খুব সুন্দর ছক আকারে সাজিয়ে দিয়েছি। এই ছকটা তোমরা হচ্ছে দেখো ভালো করে, এই ছকটার মধ্যে সমস্ত কিছুটা রয়েছে। আচ্ছা, এক্ষেত্রে তোমরা দেখো, যখন আমরা ক্রস করছি তখন কি হচ্ছে, আর আরেকটা কথা দেখো, এরা কি বলে দিচ্ছে এখানে, স্বাভাবিক কোনটা, স্বাভাবিক জিনটা হচ্ছে সি প্লাসটা, স্বাভাবিক জিনটা কি হচ্ছে সি প্লাসটা, আর বর্ণান্ধ জিনটা কোনটা, সি। সেই অনুযায়ী তোমাদের এখানে খুব সুন্দর করে আমি করে দিয়েছি। এক্ষেত্রে দেখো, এই ক্রসটা তো তোমরা নিশ্চয়ই করতেই পারবে। এক্ষেত্রে সকল পুত্র সন্তানই স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হবে। এটা কিন্তু 2 মার্কসের জন্য খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, তোমরা পারলে এটাকে স্ক্রিনশট করে নিতে পারো। এতটা বোঝাতে থাকলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, অনেক লম্বা মানে অনেক লম্বা হয়ে যাবে। আমি চেষ্টা করব ভিডিওটা 15 থেকে 20 মিনিটের মধ্যে শেষ করার, সেই জন্য আমি তাড়াতাড়ি ভিডিওটা কমপ্লিট করার চেষ্টা করছি। দেখো, পরের প্রশ্ন কি বলছে, পরের প্রশ্ন বলছে যে মেন্ডেলের পরীক্ষার ক্ষেত্রে কোন ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত সর্বদা সমান হয় সেটা বুঝিয়ে দাও। এটা আমরা শর্ট কোশ্চেনেও পড়েছি। সেটা কি, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে। অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ কি, সন্ধ্যামালতী ফুলের ব্যবহার করে যে চেকার বোর্ডটা, সেটাই করব আমরা এবারে। এবারে হচ্ছে F1 জনুতে আমাদের কি হবে, F1 জনুতে আমাদের হবে, দেখো, বড় হাতের আর বড় হাতের আর ছোট হাতের আর ছোট হাতের আর, এই দুটো ক্রস করলে কি সব কটা হচ্ছে গোলাপি রঙের ফুল বড় হাতের আর ছোট হাতের আর হবে। এবার যখন আমরা F2 জনুতে যাব, F2 জনুতে যাব, তখন কি হবে, এই যে গ্যামেট বড় হাতের আর ছোট হাতের আর, বড় হাতের আর ছোট হাতের আর, এই দুটো ক্রস করলে আর 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 ছোট হাতের আর আর। দেখো, এই দুটো তো গোলাপি কালার পাবো। এটা কি বিশুদ্ধ লাল, আর এটা কি সাদা কালার। এবারে হচ্ছে, এবার যদি আমরা ফিনোটাইপ অনুপাত দেখি, দেখো F2 জনুর ফিনোটাইপ অনুপাত বিশুদ্ধ লাল একটা, শঙ্কর গোলাপি দুটো, বিশুদ্ধ সাদা, তাহলে 1:2:1 হচ্ছে। আবার দেখো, ফিনোটাইপ অনুপাত এখানে হচ্ছে লাল একটা, গোলাপি দুটো, সাদা ফুল, তাহলে 1:2:1। তাহলে দেখো, এখানে দুটোতেই পেলাম আমি ফিনোটাইপ আর জিনোটাইপ 1:2:1। ওকে।
আচ্ছা, গলা শুকিয়ে গিয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো 3.8টা, বিজ্ঞানী মিলার ও তাদের পরীক্ষায় উপাদান ব্যবহার করেন তাদের অনুপাতটা। আচ্ছা, এখানে ব্যবহার করেন মিথেন, হাইড্রোজেন, মিথেন ও অ্যামোনিয়া এবং জলীয় বাষ্পের অনুপাত। এটা হচ্ছে 2:1:2 অনুপাতে, যেটা হচ্ছে জলীয় বাষ্প অতিরিক্ত থাকছে। আচ্ছা, ল্যামার্কের অঙ্গের ব্যবহার অব্যবহার, এই সমস্ত কিছু কিন্তু আমি সাঁতরা পাবলিকেশান থেকে নিয়েছি। আমি, তোমরা চাইলে সাঁতরা পাবলিকেশান তো বেশিরভাগ স্টুডেন্টই পড়ো, আর তোমরা অন্য কোনো রাইটার্সের বই পড়লে সেটা অবশ্যই তোমরা দেখতে পারো। কি বলছে অঙ্গের ব্যবহার অব্যবহারের সূত্র? বলছে যে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলার উদ্দেশ্যে জীবদেহের কোনো কোনো অঙ্গের বিশেষ মাত্রায় ব্যবহার ঘটে, আবার কোনো কোনো অঙ্গের ব্যবহার কমে যায়। ক্রমাগত ব্যবহার ফলে নির্দিষ্ট অঙ্গগুলি সকল সবল ও সুগঠিত হয়, অপরপক্ষে ক্রমাগত অব্যবহারের ফলে অঙ্গগুলি দুর্বল ও ক্ষয়প্রাপ্ত হয় এবং কালক্রমে অবলুপ্ত হয়। আচ্ছা, 3.10 দেখো কি বলছে। সুন্দরী গাছের লবণ সংহনে জন্য দুটি অভিযোজনগত পদ্ধতি উল্লেখ করো। প্রথমটা কি বলছে? সুন্দরী গাছের মূল দ্বারা লবণাক্ত জল পরিশ্রুত করে এবং অতিরিক্ত লবণ ত্যাগ করে। দুই, সুন্দরী গাছের পাতায় অতিরিক্ত লবণ গ্রন্থির মাধ্যমে জলের সঙ্গে গৃহীত অতিরিক্ত লবণও ত্যাগ করে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে যে পায়রার বায়ুথলির অভিযোজনগত গুরুত্ব। দুটো গুরুত্ব আমি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। প্রথমটা কি? উড্ডয়নের সাহায্যে ওজন হ্রাস, বায়ুথলি বাতাসপূর্ণ হওয়ায় পায়রার দেহের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব কমিয়ে দেয়, যা তাদের শরীরকে হালকা রাখে এবং সহজে উঠতে সাহায্য করে। আর অন্যটা দেখো, শ্বাসক্রিয়ার দক্ষতা বৃদ্ধি। বায়ুথলিগুলো ফুসফুসের সাথে যুক্ত থাকে এবং অতিরিক্ত বায়ু ধারণ করে। এটি পায়রাকে উড্ডয়নের সময় অতিরিক্ত প্রয়োজনীয় প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে এবং নিঃশ্বাসক্রিয়া প্রক্রিয়ায় সাহায্য করে। এই গেল আমাদের, এটা 2 মার্কসের জন্য এনাফ। 2 মার্কসের জন্য এনাফ লেখা যথেষ্ট। আচ্ছা, পরবর্তীটা দেখো, শূন্যস্থানে উপযুক্ত ব্যাকটেরিয়া। এটা হচ্ছে তোমাদের বইয়েতে এমনটা দিয়েছে, অ্যাকচুয়ালি এখানে তীর চিহ্ন হওয়া উচিত ছিল। আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই যে কোশ্চেনটা হবে, এটা হচ্ছে এ স্থানে হবে নাইট্রোসোমোনাস বা নাইট্রোকক্কাস নামক ব্যাকটেরিয়া, আর বি স্থানে হবে নাইট্রোব্যাক্টর, মানে অ্যামোনিয়াকে নাইট্রোসোমোনাস দিলে নাইট্রাইট উৎপন্ন হবে, আর বি স্থানে যদি আমি নাইট্রোব্যাক্টর দিই নাইট্রাইটকে নাইট্রেট উৎপন্ন করবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, অ্যালাগাল বুম হচ্ছে এর প্রধান কারণ। প্রথমটা দিয়েছি কৃষি বর্জ্য ও সারের ব্যবহার, আর পয় নিষ্কাশন ও শিল্প বর্জ্য। এই দুটো তোমরা খুব ভালো করে দেখে নেবে, খুব ভালো করে তোমরা দেখে নেবে। চলো পরবর্তী প্রশ্নে যাই। তাই 17 মিনিট পেরিয়ে গেলেও আমি চেষ্টা করব 20 মিনিটের মধ্যে কমপ্লিট করার। 3.14 জন্মহার বৃদ্ধির প্রধান দুটো কারণ। প্রথমটা হচ্ছে শিক্ষার অভাব ও সচেতনতার অভাব, আর এই 2 নম্বরটা হচ্ছে সামাজিক ও ধর্মীয় কারণ আর বাল্যবিবাহ। এই দুটো পয়েন্টও তোমরা দেখে নেবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন বলছে 3.15, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিংহলীলা জাতীয় উদ্যান, ভিতরকণিকা অভয়ারণ্য, মানস ন্যাশনাল পার্ক আর গির, এখানে কোথায় কোন প্রাণী সংরক্ষণের জন্য পরিচিত সেটা তোমাকে লিখতে বলেছে। প্রথমে দেখো সিংহলীলা কি? সিংহলীলা রেড পান্ডা। ভিতরকণিকাতে কি? এখানে ভিতরকণিকাতে হচ্ছে কুমির সংরক্ষণের জন্য। মানুষ হচ্ছে একশৃঙ্গ গন্ডার। আর গিরটা হচ্ছে কি? গিরটা হচ্ছে আমাদের এশিয়ান সিংহ। ওকে, আচ্ছা, মিওসিস কোষ বিভাজনের অভিযোজনের সম্ভাবনা বৃদ্ধি পায়, ব্যাখ্যা করো। এখানে দুটো পয়েন্ট দিয়ে আমি খুব সুন্দর করে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। প্রথমটা হচ্ছে ক্রসিং ওভারের মাধ্যমে, অন্যটা হচ্ছে জিনের স্বতন্ত্র বিন্যাস, জিনের স্বতন্ত্র বিন্যাস। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, এটা হচ্ছে আমাদের শেষ প্রশ্ন কি? বংশগতি সংক্রান্ত মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা কি? স্বাধীন সঞ্চারণের সূত্র। এটা তোমরা যে রাইটার্সের বই পড়ছো সেই রাইটার্সেরই বই পড়বে তোমরা। এখানেই তাহলে আমার ভিডিও আজকে শেষ করছি। তোমরা পিডিএফ যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে আমাদের পিডিএফটা খুবই প্রয়োজন স্যার। আমার চ্যানেলটিতে 100 সাবস্ক্রাইবার না হওয়া পর্যন্ত আমি কিন্তু এই পিডিএফগুলো আপলোড করব না। তার জন্য আমি আমার হোয়াটসঅ্যাপে চ্যানেল খুলব, সেই চ্যানেলের মাধ্যমে আমি
ভিডিও বলছি, এই যে পিডিএফগুলোকে আমি আপলোড করব। এখনও পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা যারা দেখেছো তারা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এই ভিডিওটা তৈরি করার জন্য অনেক খাটতে হয় তোমাদের জন্য। ঠিক আছে, চলো আজকে আমি রাখলাম। প্রতিদিন আমি তোমাদের একটা করে স্কুল কমপ্লিট করার চেষ্টা করব। একদিন জীবনবিজ্ঞান তো অন্য দিন ভৌতবিজ্ঞান। অঙ্কের ভিডিও নিয়ে আসা সম্ভব নয়, তার কারণ তাহলে আমাকে ভিডিও তৈরি করতে হবে, হোয়াইট বোর্ড মার্কার নিয়ে বসতে হবে এবং যথেষ্ট সময় সাপেক্ষ। অত সময় আমার কাছে নেই। আমি চেষ্টা করছি দুটো সাবজেক্ট অন্ততপক্ষে তোমাদের জন্য তুলে ধরা। ঠিক আছে, চলো, গুড বাই।